জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে জগতের স্বামী, তুমি হও আমার পথপ্রদর্শক, তুমি আমাকে দেখাও সঠিক পথের দিশা। শ্রী চৈতন্যদেবের হৃদয়ের এই আকুল আরতি আজকে আপামর বাঙালির হৃদয়ের কথা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চার ধামের শ্রেষ্ঠ ধাম পুরীর জগন্নাথ ধামের একদম পূর্ব দ্বারে। ভারতবর্ষের যে বিখ্যাত চার ধাম আছে, মানে বদ্রীনাথ ধাম, দ্বারকানাথ ধাম, জগন্নাথ ধাম এবং রামেশ্বর ধাম, এই চার ধামের মধ্যে শ্রেষ্ঠ ধাম হচ্ছে এই পুরীর জগন্নাথ ধাম। কারণ শাস্ত্রে বলা আছে যে আগে আপনাকে তিনটে ধামে যাত্রা করতে হয়, সব শেষে আপনি জগন্নাথ ধাম যাত্রা করবেন। বলা হয় প্রভু শ্রী জগন্নাথ, যিনি ভগবান বিষ্ণুর স্বরূপ, বদ্রীনাথ ধামে স্নান করে দ্বারকানাথ ধামে বেশভূষা করেন, তারপর পুরী ধামে অন্নভোজন করে রামেশ্বর ধামে শয়ন করেন। সেই কারণে পুরী ধাম জগন্নাথ দেবের ভোজন ধাম রূপে প্রসিদ্ধ। কথায় আছে, জগন্নাথ কা ভাত জগৎ পসারে হাত। পুরীর জগন্নাথ ধাম আর কি নামে পরিচিত? ঋগ্বেদ, বিভিন্ন উপনিষদ, ভাগবত পুরাণ, গীতা, মহাভারত ইত্যাদি জায়গায় ভগবান বিষ্ণুকে পুরুষোত্তম বলে উল্লেখ করা হয়েছে। আর শ্রী জগন্নাথ ভগবান বিষ্ণুর স্বরূপ, তাই জগন্নাথ ধাম পুরুষোত্তম ধাম নামেও পরিচিত। আবার বৈষ্ণবাচার্য রামানুজের আরাধ্য দেবী ছিলেন শ্রী বা লক্ষ্মী, তাই তিনি এই ক্ষেত্রকে শ্রীক্ষেত্র নামে পরিচিতি করান। এই ক্ষেত্রটা একটা নীল পাহাড়ের উপর অবস্থিত, তাই একে নীলাচলও বলা হয়। এই ক্ষেত্রের আকৃতি শঙ্খের মতো, তাই এর আর এক নাম শঙ্খক্ষেত্র। প্রভু বিষ্ণু এই ক্ষেত্রে 10 অবতার ধারণ করেছিলেন, তাই এর অপর নাম দশাবতার ক্ষেত্র। এই জগন্নাথ ধাম মানে পুরীর যে মন্দির, সেই মন্দিরে প্রবেশ করার 4টে দরজা আছে। একদম পূব দিকে সেটা হচ্ছে সিংহদ্বার, তার ঠিক উল্টো দিকে মানে পশ্চিম দিকে হচ্ছে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে হচ্ছে অশ্বদ্বার, আর উত্তর দিকে হচ্ছে হাতিদ্বার বা হস্তির দ্বার। পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের 4টে ভাগ: মূল মন্দির, জগমোহন, নাট মন্দির এবং ভোগ মন্দির। এই 4টি মন্দিরকে ঘিরে আছে একটা উঠোন, যার নাম ভিতর বেড়া বা ভিতরের প্রাঙ্গণ। বেড়া মানে উঠোন বা প্রাঙ্গণ। ওপর থেকে দেখলে ভিতরের এই উঠোন বা প্রাঙ্গণকে অনেকটা কুর্ম মানে কচ্ছপের মতো দেখতে লাগে, তাই ভিতর বেড়া বা ভিতরের প্রাঙ্গণের আরেক নাম কুর্মবেড়া। এই ভিতর বেড়া বা ভিতরের প্রাঙ্গণে জগন্নাথ দেবের মন্দিরকে ঘিরে ছোট বড় আরও প্রায় 60টা দেবদেবীর মন্দির আছে। ভিতর বেড়া বা কুর্মবেড়া একটা প্রাচীর দিয়ে ঘেরা। এই প্রাচীরের নাম কুর্ম প্রাচীর। এই কুর্ম প্রাচীরের বাইরে আর একটা উঠোন আছে, যার নাম বাইরের উঠোন বা বাহির বেড়া। এই বাইরের উঠোন বা বাইরের প্রাঙ্গণে আছে রান্নাঘর, মন্দির কমিটির অফিস, যার নাম আনন্দবাজার, ফুলের বাগান ইত্যাদি। এই বাহির বেড়া বা বাহিরের প্রাঙ্গণ পূর্ব পশ্চিমে 665 ফুট লম্বা এবং উত্তর দক্ষিণে 644 ফুট লম্বা বিশাল এক প্রাচীর দিয়ে ঘেরা। এই প্রাচীরের নাম মেঘনাদ। এই যে প্রাচীর, এটা হচ্ছে মেঘনাদ। এই প্রাচীরের উচ্চতা 22 ফুট এবং চওড়া 6 ফুট 5 ইঞ্চি। লক্ষ্মী পুরাণ অনুযায়ী সমুদ্রের গর্জন থেকে রক্ষা পাওয়ার জন্য স্বয়ং জগন্নাথ এই প্রাচীর নির্মাণ করেছিলেন। আমি এখন দাঁড়িয়ে আছি এই মেঘনাদ প্রাচীরের বাইরে। অরুণ স্তম্ভ। আমি এখন এসে দাঁড়িয়ে আছি একদম পুরী মন্দিরের যে অরুণ স্তম্ভ, সেই অরুণ স্তম্ভের ঠিক সামনে। বলা হয় এই যে অরুণ স্তম্ভ, এই যে স্তম্ভটা, এটা কিন্তু আগে কোণার্কের সূর্য মন্দির যেটা সান টেম্পল, সেখানে ছিল। জগন্নাথ মন্দিরের পূর্বদ্বার বা সিংহদ্বারের ঠিক বাইরে 34 ফুট উঁচু এই স্তম্ভের নাম অরুণ স্তম্ভ। এই স্তম্ভের উপরে
কোষ্ঠী পাথরে তৈরি সূর্যদেবের সারথি অরুণ দেবের মূর্তি আছে। আগে এটি কোণার্ক সূর্য মন্দিরে ছিল। উড়িষ্যায় মারাঠাদের রাজত্বকালে বাবা ব্রহ্মচারী এই স্তম্ভকে কোণার্ক থেকে এনে জগন্নাথ মন্দিরের সামনে স্থাপন করেন। প্রতিদিন সকাল 5:30টায় মন্দির খোলে মানে এখানে যে সিংহদ্বারের যে গেট, সেই গেট খুলে দেওয়া হয়। সেখানে প্রধান পুরোহিত এসে আরতি করেন। আরতির পরে সকল যে দর্শনার্থী তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু যে সময়গুলোতে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয় সেই সময় কিন্তু তীর্থযাত্রীদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। সেই সময় কিন্তু লাইনটাকে আটকে দেওয়া হয়। জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশের সব থেকে ভালো যে সময় সেটা হচ্ছে সকালবেলায় 5:30টার সময় এসে লাইন দাও। তাহলে এখানে যে আরতি হয়, এই সিংহদ্বারের যে আরতি, সেই আরতিটাও দেখতে পারবেন এবং আরতি শেষ হয়ে যাওয়ার পরেই সকলকে মন্দিরের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। মন্দিরের ভেতরে মোবাইল, ক্যামেরা, জুতো এগুলো অ্যালাউ করা হয় না এবং সেই কারণে এখানে কিন্তু মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে অনেকগুলো ফ্রি শু স্টল করে দেওয়া হয়েছে। সেখানে একটা ব্যাগের মধ্যে আপনি আপনার জিনিসপত্র, আপনার জুতো জমা করবেন এবং প্রতিটা ব্যাগের একটা করে নাম্বার থাকে। সেই ব্যাগের মধ্যে আপনি আপনার জুতো রাখবেন এবং ব্যাগের একটা ছোট ফ্ল্যাপ করা আছে, সেখানে আপনি আপনার যতগুলো মোবাইল, সেই মোবাইলটা ওখানে কিন্তু জমা রাখবেন। এই যে মোবাইলটা যখন জমা রাখবেন তখন একটা মোবাইল নাম্বার আপনাকে বলতে হবে। সেই মোবাইল নাম্বারটা লিখে ওই ফ্ল্যাপের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে। জগন্নাথ দেবের দর্শন করে আসার পরে যখন আপনি আবার এই জুতো ব্যাগ নেবেন তখন আপনাকে কিন্তু ওই মোবাইল নাম্বারটা বলতে হবে। আপনার ব্যাগের ছোট ফ্ল্যাপের ভেতরে যে চিরকুটে মোবাইল নাম্বারটা লেখা হয়েছে আর আপনি যে মোবাইল নাম্বারটা বলবেন সেটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড। সেটা যদি মিলে যায় তাহলেই ব্যাগটা আপনাকে দেওয়া হবে। ফ্রি যে শু স্ট্যান্ডগুলো আছে সেখানে কিন্তু কোনো রকম পয়সা লাগে না। এছাড়া আপনার সাথে যদি ক্যামেরা থাকে সেই ক্যামেরার জন্য আপনাকে আলাদা ব্যাগ দেওয়া হয়। সেখানেও কিন্তু ওই একটা মোবাইল নাম্বার চিরকুটের মধ্যে লিখে রাখা হয়, যেটাকে পরে আপনি মোবাইল নাম্বারটা বলবেন এবং ব্যাগের মধ্যে চিরকুটে রাখা যে মোবাইল নাম্বার সেটা মিলিয়ে দেখা হবে। যদি মিলে যায় তখনই আপনাকে ব্যাগটা ওরা আপনাকে হ্যান্ড ওভার করবে, মানে ওটা আপনার একটা পাসওয়ার্ড বা কোড, এটা আপনি বলতে পারেন। যে গেট দিয়ে আপনি মন্দিরে প্রবেশ করুন না কেন, ভেতরে হাত ধোয়ার জন্য জলের কল আছে এবং পা ধোয়ার জন্য সবসময় জল প্রবাহিত হচ্ছে। সেই জল পেরিয়ে আপনাকে যেতে হয়, আপনার পাটা অবশ্যই ধোয়া হয়ে যাবে। এখানে কুয়োর জলে হাত ধুয়ে এই ভেতরে প্রবেশের পথ। এই জলের মধ্যে পা দিয়ে আপনার ওখানে হাত ধোবেন আর এখানে পা ধোয়া দুটোই হয়ে যাবে। এই যে সিংহদ্বারের সামনে দিয়ে উঠেই 22টা সিঁড়ি পেরিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। এই যে 22টা সিঁড়ি, উড়িষ্যা ভাষায় এটাকে বলা হয় বৈশা পৈচা। তবে এখন কিন্তু আর 22টা সিঁড়ি অবশিষ্ট নেই। তবে আগে এখানে 22টা সিঁড়ি ছিল বলে ভক্তদের বিশ্বাস, কারণ বহু প্রাচীন উড়িয়া গ্রন্থে 22 পাহাচার উল্লেখ আছে। ভক্তরা পূর্বদ্বার বা সিংহদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করে 22 পাইছা বা 22টা সিঁড়ি পেরিয়ে মন্দিরের ভেতর বেড়া বা ভেতরের প্রাঙ্গণে প্রবেশ করেন। তারপর বাঁদিক ধরে একে একে এই প্রাঙ্গণের অন্যান্য দেবদেবীর মন্দির দর্শন করতে করতে জগন্নাথ মন্দিরের উত্তর দিকে 7 পাহেচা দ্বার মানে 7টা সিঁড়িযুক্ত দরজা দিয়ে নাট মন্দিরে প্রবেশ করেন এবং এখানে অবস্থিত গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে রত্ন সিংহাসনে উপবিষ্ট শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি দর্শন করেন। শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখন তিনি এই গরুর স্তম্ভের পেছনে দাঁড়িয়ে শ্রী জগন্নাথকে দর্শন করতেন। জগন্নাথ দেবের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। কেবলমাত্র জগন্নাথ মন্দিরের রান্নাঘরে তৈরি ভোগই জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। সকালে দেওয়া হয় গোপাল বল্লভ ভোগ বা বাল্যভোগ। এতে থাকে খই, নারকেলখণ্ড, খোয়ার প্যারা, কলা ইত্যাদি। এরপরে দেওয়া হয় রাজভোগ। এতে থাকে খিচুড়ি, কানিকা অর্থাৎ পোলাও, শাক ভাজা এবং মিষ্টি। এরপর দুপুরবেলায় দেওয়া হয় ছত্রভোগ। এই ভোগে খিচুড়ি, ঘি ভাত এবং বিভিন্ন রকমের পিঠে থাকে। সন্ধ্যাভোগে দেওয়া হয় বিভিন্ন রকমের মিষ্টি। রাত্রিবেলায় বড় সিংহার ভোগে দেওয়া হয় বিভিন্ন রকমের পিঠে, মিষ্টি, পখাল, পনা অর্থাৎ শরবত, ক্ষীর এবং কলার বড়া।
এই যে মন্দিরে যে পুজো দেওয়া হয়, পুজো দেওয়ার নিয়ম বলতে আমরা সাধারণত কোনো পান্ডা, সেই পান্ডার হাতে আপনি যত টাকার পুজো দিতে চাইছেন তত টাকা নিবেদন করবেন। এবং এখানে কিন্তু ফুলমালা দিয়ে পুজো হয় না, এখানে আপনার এই যে টাকা, সেই টাকা দিয়ে জগন্নাথ দেবের ভোগের কাজে সেই টাকা নিবেদন করা হবে। এবং আপনি যত টাকার পুজো দেবেন সেই অনুপাতে আপনার কাছে পান্ডা আপনার হোটেলে যে রুম নাম্বারে আপনি দেবেন সেই রুম নাম্বারে আপনাকে প্রসাদ পৌঁছে দেবে। এটা হলো লেমন রাইস। আচ্ছা, এটা লেমন রাইস। এটা হলো খিচুড়ি। এটা খিচুড়ি। এটা হলো মিষ্টি পোলাও। মিষ্টি পোলাও। আচ্ছা। এটা হলো মিষ্টি ডাল। মিষ্টি ডাল। এটা হলো তরকারি। তরকারি, মিক্স তরকারি। একটা আছে তরকারি, আর একটা তরকারি। এই হলো রাবড়ি। রাবড়ি। এটা হলো মালপোয়া। আর এই হচ্ছে মালপোয়া। মালপোয়া। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তোমার ফোন নাম্বারটা বলো। 7008763575। এই নাম্বারে ফোন করে কেউ যদি তোমার সাথে যোগাযোগ করে, যেরকম করে আমাদের মানে মন্দিরটা ঘুরে দেখিয়ে দিয়েছে সেটা পুরো আগের দিনে ফোন করলে আমি কিছু করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। জগন্নাথ দেবের মহাপ্রসাদ কলা পাতায় করে মাটিতে বসে খাওয়াই নিয়ম। সেরা যে প্রসাদটা এটা হচ্ছে মালপোয়া। এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে যখন কথা হলো, এই যে মহাপ্রসাদ যে রান্না হয়, এই রান্না হয় কিন্তু সম্পূর্ণভাবে মাটির হাঁড়িতে, মানে এখানে কোনো কড়াই, কোনো ধাতুর জিনিস ব্যবহার করা হয় না। রান্না হয় মাটির হাঁড়িতে, একটা হাঁড়ির উপরে আর একটা হাঁড়ি, এরকমভাবে 7টা হাঁড়ি চাপানো হয়। নিচের হাঁড়িতে জাল দেওয়া হয়, আর বলা হয় একেবারে উপরের যে হাঁড়িটা আছে সেই হাঁড়ির রান্না সবারই আগে হয়, আর একদম নিচের যে হাঁড়ি, মানে যে হাঁড়িতে কাঠের জালটা দেওয়া হয় সেই হাঁড়ির রান্না তৈরি হয় সবারই শেষে। এবং এই যে রান্নাঘরের জল, এখানে যেহেতু সমুদ্র, সব জায়গায় নোনতা জল, কিন্তু এই রান্নাঘরের পাশেই যমুনা কুয়া বলে একটা কুয়া আছে, সেই কুয়ার জলটা কিন্তু মিষ্টি জল। সেই মিষ্টি জল দিয়ে এই জগন্নাথ দেবের যে রান্না, রন্ধনশালার সমস্ত রান্না কিন্তু সেখানে হয়। কোনো রান্নাতে কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করা হয় না। দু একটা মশলা, মানে সর্ষে জাতীয় যে মশলা, যেটা মানে আমরা যেটাকে ফোড়ন বলি, সেটা পরে দেওয়া হয়। জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার পরে সেটাকে ব্যবহার করা হয়। জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ হয়, সেই মহাপ্রসাদ আপনি নিজে কিনতে পারেন। মন্দিরের যে পূবদ্বার, মানে হচ্ছে সিংহদ্বার, এই সিংহদ্বার দিয়ে মন্দিরের ভেতরে আপনি যখন প্রবেশ করবেন, সেখানে আনন্দবাজার বলে স্টল আছে, মন্দির কর্তৃপক্ষের স্টল। সেখানে আপনি আপনার যত টাকা ইচ্ছে, মানে 200 টাকা থেকে 251 টাকা থেকে শুরু হয়, আপনি তত টাকার এই মহাপ্রসাদ আনন্দবাজার থেকে আপনি কিন্তু কিনতে পারেন। চাইলে আপনি যদি রথের রশি, মানে রথের রশি খুব পুণ্য মনে করা হয়, সেই রথের রশি সেটাও যদি থাকে তাহলে আপনারা সেখান থেকে কিনতে পারেন। এবং প্রতিদিন মন্দিরে যে ধ্বজা তোলা হয়, সেই ধ্বজার যে পতাকার কাপড়, সেই কাপড়ও ওখানে বিক্রি হয়, সেটা যদি থাকে আপনি সেটাও পেতে পারেন। এই ধ্বজার কথা যখন উঠলো, এই ধ্বজা প্রতিদিন বিকেলবেলায় 4:30 থেকে 5টা, সিজন অনুযায়ী টাইমটা একটু এদিক ওদিক হয়। মানে জগন্নাথ দেবের মন্দিরে কোনো কিছু কিন্তু নির্দিষ্ট সময় মেনে হয় না। সকালের যে ভোগ সেটা 8:30 থেকে 9টা, যখন ভোগ রেডি হয় তারপরেই নিবেদন করা হয়, নির্দিষ্ট কোনো সময় কিন্তু নেই। ঠিক তেমনি ধ্বজা তোলাও মোটামুটি 4:30-5টার মধ্যে ধ্বজা তোলা হয়। এবং যারা এই ধ্বজা পাল্টান, মানে এই পতাকাটা যে পাল্টান, তারা কিন্তু বংশ পরম্পরায় এই কাজটা করে চলেছেন। এই যে মন্দিরের উপরে একদম যেখানে ওই যে অষ্টধাতুর যে চক্রটা রয়েছে, সেখানে যে ধ্বজাটা রয়েছে, ওইখানে পর্যন্ত তারা মন্দিরের গা বেয়ে উঠে যান, কোনো সিঁড়ি করা নেই। মন্দিরের যে খণ্ডলাইট পাথর, সেই পাথরের গায়ে যে কারুকার্য, সেই যে খাঁজগুলো, সেই খাঁজ বেয়ে বেয়ে উপর পর্যন্ত তারা উঠে যান এবং সেখানে গিয়ে তারা ধ্বজা পাল্টান। এই ধ্বজা পাল্টানো যদি দুভাবে দেখা যায়, এক আপনি মন্দিরের বাইরে থেকেও দেখতে পারেন, আর 2 মন্দিরের ভেতর থেকে দেখতে পারেন। যদি মন্দিরের ভেতর থেকে দেখেন, তাহলে জগন্নাথ দেবের মন্দিরের যেখানে পশ্চিম প্রান্ত বলা যায়, সেখানে যে সূর্যদেবের যে মন্দির আছে, সেখান থেকে আপনি খুব ভালোভাবে এই ধ্বজা পাল্টানোটা দেখতে পারেন। আর যদি বাইরে থেকে দেখেন, পশ্চিম গেটের
সেই গেট থেকে বাঁ হাতে যদি আপনি দাঁড়িয়ে দেখেন তাহলে আপনি পুরো পতাকা তোলার দৃশ্যটা আপনি দেখতে পাবেন এবং সেটা ক্যামেরাবন্দি করতে পারবেন। কারণ মন্দিরের ভেতর থেকে দেখলে সেখানে তো আপনি ক্যামেরা নিয়ে যেতে পারবেন। আপনি যদি এই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করতে চান তাহলে পশ্চিম প্রান্তে যেখানে ব্যাঘ্র গেট, যেখানে ব্যাঘ্রদ্বার, সেই ব্যাঘ্রদ্বার থেকে বাঁ হাতে কোনো জায়গায় যদি আপনি ক্যামেরা স্ট্যান্ডটাকে লাগান সেখান থেকে এই পতাকা পরিবর্তনের দৃশ্যটা খুব ভালোভাবে দেখতে পাবেন। পুরীর জগন্নাথ দেবের যে মন্দির, সেই জগন্নাথ দেবের মন্দির হচ্ছে সবচেয়ে প্রধান, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু এছাড়াও ভেতরে আরও অনেক মন্দির আছে। জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরের পশ্চিম দ্বারে একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, সেখানে আছে নৃসিংহ অবতারের মূর্তি। জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরের ভেতরে কিন্তু একটা 4 ধামের রেপ্লিকা, ছোট করে 4 ধাম সেখানে কিন্তু রাখা আছে। এই নৃসিংহ দেবীর মূর্তির পাশেই ভগবানের যে 2 স্ত্রী সত্যভামা এবং মহালক্ষ্মী, তাদের 2 মন্দির। তার ঠিক পাশেই রয়েছে সূর্য মন্দির। আপনারা যদি কোণারকে যান, কোণারকে গেলে কিন্তু সূর্য মন্দিরে কোনো ঠাকুর দেবতার মূর্তি নেই। কোণারকে সূর্য মন্দিরের যে সূর্য মূর্তি, সেই সূর্য মূর্তি কিন্তু রাখা আছে পুরীর এই জগন্নাথ ধামের ভেতরে। এবং শুধু সূর্য মূর্তি নয়, তার সাথে আছে চন্দ্র মূর্তি। এবং বলা হয় সূর্য এবং চন্দ্র মানে গোলাকার এই 2 মহাজাগতিক বস্তু, তারাই হচ্ছে জগন্নাথ দেবের 2 চোখ। সেই কারণে জগন্নাথ দেবের চোখ হচ্ছে গোলাকার, একটা চোখ সূর্য, একটা চোখ চন্দ্র। এই যে সূর্য মন্দির, তার ঠিক পাশে আছে শ্রী চৈতন্যদেবের পায়ের ছাপ। এছাড়া মন্দিরের যে দক্ষিণ দ্বার, সেদিকে যদি যান তাহলে আদি জগন্নাথ মানে যে জগন্নাথ যে নিম কাঠ সমুদ্রের জলে ভেসে এসেছিল, সেই যে নিম কাঠ দিয়ে যে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয়েছিল, সেই আদি জগন্নাথের মূর্তি আজও রক্ষিত আছে। এবং সেই মূর্তি আপনি কিন্তু ছুঁয়ে প্রণাম করতে পারবেন, আপনার মনস্কামনা সেখানে জানাতে পারবেন। এছাড়া এখানে আরেকটা ছোট্ট মন্দির আছে, সেটা হচ্ছে ক্ষীরচোরা ননীচোরা গোপালের মূর্তি। এছাড়া আছে বেণীমাধবের মূর্তি, আর আছে ছোট্ট একাদশীর মন্দির। পুরীর ক্ষেত্রে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনাকে একাদশী পালন করতে হয় না, কারণ বলা হয় জগন্নাথ একাদশীকে এই পুরী মন্দিরে আটকে রেখেছেন, বেঁধে রেখেছেন। এখানে কোনো রকম একাদশী পালন হয় না। বছরে একটাই একাদশী পালন হয়, যেদিন জগন্নাথের সোনাবেশ হয়, সেটা হয় একাদশীর দিন। সেই দিন একমাত্র বছরে একটাই একাদশী পালন করা হয়। এই যে পুরীর যে মন্দির, পুরী মন্দিরের ভিতরে আর একটা বিখ্যাত মন্দির হচ্ছে মা বিমলার মন্দির। আমাদের যেরকম কালীঘাটে মা কালী, কামাখ্যায় মা কামাখ্যা, ঠিক তেমনি এখানে হচ্ছে মা বিমলা। তো এই মা বিমলা তিনি হচ্ছেন বলরামের স্ত্রী। তার মন্দির আছে, সেটাও খুব জাগ্রত। কিন্তু একটা ব্যাপার বলে রাখি, এই যে মন্দিরগুলো, মহালক্ষ্মী মন্দিরই হোক বা মা বিমলার মন্দিরই হোক, এইখানে যখন মন্দিরের ভেতরে ঢুকবেন দেখবেন বিশেষ করে মেয়েদের, বিবাহিত মহিলা যারা, তাদের ওই ভেতরে যারা পূজারী আছে তারা দেখবেন তাদের হাতে সিঁদুর এবং শাঁখা পলা দিয়ে দেবেন। তো আপনি ভাববেন এটা দেয়া হলো আপনাকে পুজো দেওয়ার জন্য, কিন্তু এই পুজো দিয়ে যখন আপনি ফিরে আসবেন তখন কিন্তু তারা আপনার থেকে অনেক টাকা ডিমান্ড করবে, 1000 টাকা, 500 টাকা, মানে যার থেকে যেরকম পারবে সেরকম টাকা তারা ডিমান্ড করবে। কাজেই আপনি যদি দিতে চান, আপনার মন চায়, আপনি সে তো পুজো দিতেই পারেন। কিন্তু যদি আপনার এটা মন না চায় তাহলে কিন্তু এই শাঁখা পলা নিয়ে আপনি পুজোটা দেবেন না। আপনি ভগবানের কাছে যাবেন, বিমলা দেবী মহালক্ষ্মীর কাছে যাবেন, আপনার মনে যা প্রার্থনা আছে সেটা আপনি জানাবেন। কিন্তু ওই শাঁখা পলা নিয়ে যদি আপনি পুজোটা দেন তাহলে কিন্তু আপনাকে 500 টাকা থেকে 1000 টাকা আপনার থেকে ডিমান্ড করা হবে পরে, পুজো দিয়ে আসার পরে। প্রবল গরমে এই মন্দির চত্বরে সবাই দর্শনার্থীরা খালি পায়ে ঘুরছেন। তো তাদের কিছুটা কষ্ট লাঘবের জন্য ফায়ার ব্রিগেডের তরফ থেকে এখানে এইভাবে জল দিয়ে পুরো মন্দির চত্বর ভিজিয়ে দেওয়া হচ্ছে। এই যে জগন্নাথ দেবের মন্দির, এই জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে কিন্তু অনেক কিংবদন্তি, অনেক অলৌকিক গল্প, অনেক রহস্য লুকিয়ে রয়েছে। তার মধ্যে 3টে যে রহস্যজনক ব্যাপার, সেটা হচ্ছে এই যে জগন্নাথ দেবের মন্দিরের উপরে একেবারে যে চক্র যেটা রয়েছে, সেই চক্রটাকে, অষ্টধাতু নির্মিত এই চক্রটাকে আপনি যেদিক থেকেই দেখবেন না কেন মনে হবে চক্রটা আপনি সামনাসামনি দেখছেন। মানে সবসময় দেখবেন চক্রটা আপনার দিকে মুখ করে রয়েছে।
দ্বিতীয় যে রহস্য, এই যে চক্র, সেখানে যে জগন্নাথ দেবের যে ধ্বজা ওড়ে, এই জগন্নাথ দেবের মন্দিরের উপর দিয়ে নাকি কোনো পাখি উড়ে যায় না। তৃতীয় যে রহস্য, এই যে জগন্নাথ দেবের মন্দির, এই জগন্নাথ দেবের মন্দিরের ছায়া কোনো সময়, দিনের কোনো সময়ই কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরে কোনো ছায়া পড়ে না। চতুর্থ যে রহস্য, এখানে সমুদ্র কাছেই রয়েছে, কিন্তু সমুদ্রের কোনো আওয়াজ এই জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে প্রবেশ করে না। আর একটা আশ্চর্যের ব্যাপার, সেটা হচ্ছে এখানে যেহেতু পুরী সমুদ্র, চারিদিকে জল হচ্ছে নোনা জল, কিন্তু জগন্নাথ দেবের রান্নার কাজে যে জল ব্যবহার করা হয়, সেই জন্য যে মিষ্টি জল, সেই মিষ্টি জল আসে যমুনা কুয়া থেকে। এই যে রন্ধনশালা, তার ঠিক পাশেই হচ্ছে একটা কুয়ো রয়েছে, যেই কুয়োটার নাম হচ্ছে যমুনা কুয়ো। এই যমুনা কুয়োর জল সেটা কিন্তু মিষ্টি জল, চারিদিকে নোনা জল, কিন্তু ওই যমুনা কুয়োর জল মিষ্টি জল। করোনাকালে এই পুরীর যে মন্দির, সেই মন্দির কিন্তু পুরোপুরি সংস্কার করা হয়েছে, এবং তার মধ্যে অন্যতম যে সংস্কার, সেটা হচ্ছে মন্দিরের যে বহিরাঙ্গ, সেই বহিরাঙ্গে বিপুল সংস্কার করা হয়েছে। মানে এখানে যে দোকান যেগুলো ছিল, সেই দোকানপাটগুলো এখন নেই, এবং এই পুরো মন্দিরকে ঘিরে বানিয়ে দেওয়া হয়েছে পরিক্রমা মার্গ। এই যে কার্পেট পাতা যে রাস্তা, এই যে কার্পেট পাতা রয়েছে, এই কার্পেটের উপর দিয়ে যদি আপনি হাঁটতে থাকেন, তাহলে পুরো মন্দির আপনি পূর্বদ্বার থেকে শুরু করে দক্ষিণ দ্বার, পশ্চিম দ্বার, উত্তর দ্বার হয়ে আবার পূর্বদ্বারে ফিরে আসবেন। মন্দির এখন ভীষণ সুন্দর। রাত্রিবেলায় যদি এখানে আসেন, খুবই ভালো লাগবে। এখন দুপুরবেলা ভীষণ গরম। আমি কালকে রাত্রিবেলা এসেছিলাম, কিন্তু ক্যামেরাগুলো যেহেতু জমা ছিল, সেই কারণে আমি আপনাদের রাত্রিবেলার দৃশ্য খুব একটা বেশি দেখাতে পারিনি, কিন্তু এক ঝলক যেটুকুনি দেখিয়েছি, অল্প যে কিছু দৃশ্য আমি আমার ক্যামেরাবন্দি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন রাতের জগন্নাথ মন্দির দেখে আসি।